আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, সবাই আমার সাথে কোঅপারেট করবা তাহলে আমাদের সুবিধা, আমাদের আজ ক্লাস নিতে এবং সবারকে বুঝাতে সুবিধা হবে। সবাই সবাই কথা বলবা। আচ্ছা, যাই হোক। তো আমি একটু আগামী ক্লাসে একটু ব্রিফ একটু করি, ঠিক আছে? তোমাদের একটু মনে আছে কিনা? প্রথম হচ্ছে যে গ্যালিলিওর তিনটি পরন্ত বস্তুর সূত্র। তারপর হচ্ছে তোমার হচ্ছে আম, যে কেপলারের তিনটা সূত্র: উপবৃত্তাকার ক্ষেত্রফল, সময় সূত্র বা পর্যায়কালের সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র F=m1 m2 ডিভাইডেড বাই জি স্কোয়ার, এবং তার সাথে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। জি এর মান আমরা জানি, বৈজ্ঞানিক আবিষ্কার। এরপর আছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11 এনএম স্কোয়ার কেজি/2। এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। হ্যাঁ। এরপর হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক কিসের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে বলছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবক তোমার উচ্চতার সাথে মহাকর্ষীয় ইয়া ইয়া জি এর মান, অর্থাৎ হচ্ছে মহাকর্ষীয় যে তোমার অভিকর্ষ যে ত্বরণ যেটা আছে জি এর মান, অভিকর্ষ ত্বরণ। আম, এখানে বলা আছে যে অভিকর্ষ যে ত্বরণ আছে, এই যে জি এর মান যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়। এটা উচ্চতার সাথে চেঞ্জ হয়, তুমি যত মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে জি এর মান তত কমবে। আবার পৃথিবীর কেন্দ্রের দিকে এই মানটা শূন্য হবে। আবার এটা হচ্ছে ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, যেহেতু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই আর স্কোয়ার। আর যেহেতু যেহেতু এটা চেঞ্জ হবে না, পৃথিবীর ভর আর মহাকর্ষীয় ধ্রুবক এটা তো চেঞ্জ হবে না। আর এর মান চেঞ্জ হবে, কারণ পৃথিবী সম্পূর্ণ গোল নয়, পৃথিবীতে চ্যাপ্টা কমলা লেবুর মতো, অর্থাৎ কেন্দ্র থেকে আর এর মান সব জায়গায় সমান না। এই জন্য হচ্ছে যে কি, মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি থাকে, ঠিক আছে? আর হচ্ছে যে পৃথিবীর যত আমি পাশে গেলে জি এর মান তত বেশি কমতে থাকে, আর এর মান যত বাড়বে। এছাড়া হচ্ছে যে তোমার হচ্ছে ঘূর্ণয়ন কারণে বলছি, যখন যখন পৃথিবী যখন ঘুরে, যে জায়গাতে পৃথিবীর বেগ বেশি থাকে সেখানে হচ্ছে তোমার কি, জি এর মানও চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিয়ে সূত্র দ্বারা বলা হয়েছে যে তোমার জি প্রাইম ইকাল টু জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি। অর্থাৎ ওমেগা স্কোয়ার হচ্ছে তোমার হচ্ছে ঘূর্ণের মান। অর্থাৎ বেগ যেখানে যত বেশি হবে ওমেগা স্কোয়ার তত বেশি হবে। বেগ যেখানে যত কম হবে ওমেগার মান তত বেশি কম হবে। যেহেতু পৃথিবীর যে তোমার হচ্ছে যে নিরক্ষরেখা, অর্থাৎ এই যে মাঝ বরাবর নিরক্ষরেখায় যদি আমরা যদি করি, ঠিক আছে, অবস্থান যদি করি, তাহলে এখানে বেগ সব থেকে বেশি, তার এখানে জি এর মান সব থেকে কম, মানে মাইনাস। এটা যেহেতু মাইনাস আকার আছে, তার মানে কি, এটা যত বেশি হবে তত বেশি এটা বিয়োগ যাবে, ঠিক আছে? তো নিরক্ষরেখায় ওমেগা সব থেকে বেগ বেশি, বেগ বেশি হওয়ার কারণে জি এর মান সব থেকে কম। আবার এই মেরুর অঞ্চলে জি এর ওমেগা স্কোয়ার মান সব থেকে বেশি, ঠিক আছে, সরি, সব থেকে কম। তখন সেই হিসাবে জি এর মান সব থেকে তখন বেশি। আর হচ্ছে মেরু অঞ্চলে কিন্তু আহ্নিক গতির কোনো প্রভাব নেই, আহ্নিক গতি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরে, এর কোনো প্রভাব নেই। অপকেন্দ্র বল, অক্ষাংশ অপকেন্দ্র বল হচ্ছে কোন একটা জিনিস যখন ঘুরতেছে, তখন হচ্ছে যে প্রত্যেকটা বস্তু হচ্ছে নিজ নিজ কণার দিকে টানতে থাকে। যেমন তোমাকে আমি যদি এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, আম, অপকেন্দ্র বল কি, এখানে একটা টার্ম যেহেতু চলে আসছে অপকেন্দ্র বল, এটা একটু বলে নিই আমি। আম, ধরো একটা সার্কেল, ঠিক আছে? তো এইটা ধরো একটা, তোমার একটা বল, হ্যাঁ, এটা একটা, ধরলাম এটা একটা বল। তো তুমি এখানে আঙ্গুল দিয়া, এই আঙ্গুলের সুতায় বেঁধে এই বলটাকে তুমি কি কি করতেছো, ঘোরাচ্ছ। আমার কথা কি বুঝতে পারছো? জি। এটাকে তুমি চারিদিকে তুমি ঘুরাচ্ছ, ঠিক আছে? এটাকে তুমি চারিদিকে তুমি ঘুরাচ্ছ। এখন দেখো, এখানে কিন্তু দুইটা গতি কাজ করবে। একটা হচ্ছে বল ঘুরানো, করে বল কিন্তু সামনের দিকে যেতে যাবে, মানে এই দিকে চলে যেতে যাবে, ঠিক আছে? সোজা চলে যাবে, মানে বলের জি। নিজস্ব একটা বেগ থাকবে, সে তার একটা বেগ আছে। আবার তুমি সুতা দিয়ে এটাকে যেহেতু ধরে রাখছো, এটা তোমার সুতাটা তোমার হাতের দিকেও এটাকে টানতেছে। মানে একটা হচ্ছে এটা বলটা সোজা চলে যেতে চাবে, বলটা, ঠিক আছে, এই যে বল যেটা আছে, এটা তোমার সোজা চলে যেতে চাবে। এই বল যেটা আছে না, সেটা সোজা চলে যেতে চাবে, এদিকে সোজা চলে যাবে। আর একটা হচ্ছে যে তুমি হচ্ছে নিজের
আর একটা তোমার আঙ্গুলের সাথে এটা এটা যেহেতু দড়ি দিয়ে বাঁধা, এটাকে আবার এদিকে আবার টানবে, মানে তোমার আঙ্গুলের দিকে এইটা আবার এদিকে টানবে। তাহলে কয়টা বল কাজ করতেছে? দুইটা। দুইটা বল, একটা হচ্ছে এটা সামনের দিকে চলে যেতে চাবে, আর একটা হচ্ছে এটা তাকে কেন্দ্রের দিকে মানে তোমার আঙ্গুলের দিকে টানবে। এটা কেন টানছে? তো কারণ কারণ তুমি এটাকে সুতা দিয়ে বেঁধে রাখছো, তোমার তাহলে আঙ্গুলটা দিয়ে দিয়ে তুমি ওটাকে টানতেছো। এখন এই জন্য দুইটা বলের কারণে, টানাটানির কারণে, এটাকে যদি বলি এই বলটা এদিকে টানতেছে, এই সোজা দিকে নিতে চাচ্ছে, কিন্তু সে আবার আরেকটা বল হচ্ছে তাকে নিজের দিকে নিতে চাচ্ছে। এই জন্য হচ্ছে কি, সে এই দুগু কিছু দূর সে যায়, হ্যাঁ কিছু দূর সে যায়, আবার সে টানের জন্য আবার সে কিছুটা ফিরে আসে। অর্থাৎ হচ্ছে বলটা ধরো কিছুটা এদিকে যেতে চায়, হুম, হাতের টানের জন্য সে কিছুটা আবার নিচে চলে আসে, আবার কিছুটা আবার সামনে যায়, আবার হাতের টানের জন্য আবার নিচে চলে আসে, আবার এদিকে যেতে চায় হাতের টানের জন্য আবার কিছুটা নিচে নেমে আসে, আবার এদিকে যেতে চায় আবার হাতের টানের জন্য আবার নিচে নেমে আসে, টান, আবার এদিকে যেতে চায় হাতের টানের টানের জন্য আবার কিছুটা নিচে নেমে আসে। তো মোট মিলে তুমি দেখতেছো কি, এটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, অর্থাৎ সে একটু এদিকে চলে যেতে চায়, আবার হাতের টানের টানের জন্য সে আবার নিচের দিকে আবার নেমে নেমে আসে, আবার আবার চলে যেতে চায়, আবার হাতের টানের জন্য আবার এদিকে নেমে আসে। এইভাবে এটা আসলে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ঠিক আছে? এই যে এই যে টান যেটা, যার ফলে এটা নিচের দিকে যে টানতেছে না, যেটা এটাকে নিচের দিকে যে টানতেছে, এই যে বলটাকে নিচের দিকে টানতেছে, এটাই হচ্ছে তোমার অপকেন্দ্র। এটাই তোমার হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স আর কি। এটা হচ্ছে তোমার হচ্ছে যে, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল পেটারাল ফোর্স। আর যেটা হচ্ছে তাকে কেন্দ্রের দিকে টানে। আর আচ্ছা, এখানে শব্দ হচ্ছে, এটা একটু মিউট করে দি। হুম। যেটা হচ্ছে তাকে কেন্দ্রের দিকে টানতেছে সেটা হচ্ছে যে সেন্টিপেটারাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এইটা এখনো আসি নাই। এটা হচ্ছে অপকেন্দ্র বল, এটার বিপরীতটা হচ্ছে অপকেন্দ্র বল। মানে হচ্ছে যে তোমার এটার কিন্তু বাস্তবিক হিসাবে কোনো অস্তিত্ব নাই, এটা আমরা হচ্ছে যে জাস্ট হচ্ছে তোমার মানে ম্যাথমেটিক্যালের জন্য বা বুঝার জন্য এটা জাস্ট ধারণা করে নেওয়া হয়েছে, আর কিছু না। হুম। এই বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে আমি তো প্রথমে এটা একটু মুছে নি। মিউট করো, মিউট করো, তোমরা যারা কথা বলবো না তারা মিউট করে রাখবা। আমার কথা শোনা যাচ্ছে? জি। হুম। বাকিরা কেন সাউন্ড করতেছে সবাই? অনেকে মনে করতেছে যে ক্লাস রেকর্ড করা থাকবে, তো এজন্য আসলে রেকর্ড ক্লাস দেখে কোনোদিন মূল ক্লাস সম্পর্কে আইডিয়া করা যায় না। রেকর্ড ক্লাস রেকর্ড ক্লাসই হয়। ব্যাটারিটা প্রবলেম করতেছে, যাক। আম, প্রথমত আমি তো এটা আঁকলাম। হুম। এই এই বলটা চারিদিকে ঘুরতেছে, এ আমার হাতের আঙ্গুল, এটাকে আমি চারিদিকে ঘুরাচ্ছি। হ্যাঁ, এটা তো চারিদিকে ঘুরতেছে। এখন এইটা তো এইদিকে টানতেছে একটা বল, একটা এদিকে চলে যেতে চাচ্ছে, বাট এই বলটা বারবার এটা এদিকে টানতেছে, তো নিট হিসেবে এটা ঘুরতেছে, এদিকে যেতে চায় এটাকে নামাই ফেলতেছে, এদিকে টানতেছে। এইটা তো, এটা তো কেন্দ্রমুখী বল। হুম। এটা হচ্ছে যে কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে টানতেছে, কেন্দ্রমুখী বল। আর এখানে আরেকটা টার্ম আছে, সেটা কি? অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র, অপকেন্দ্র বল কি? আরেকটা বল, এটার অস্তিত্ব নাই, এটা আমরা জাস্ট ধরে নিলাম এই তিনটার দুইটার বাইরে আরেকটা বল আছে, যেটা হচ্ছে এটাকে এই দিকে টেনে নিতে মানে বাইরের দিকে টেনে নিতে চায়। ঠিক আছে? এটাকে বলা হয় অপকেন্দ্র বল অথবা সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে? অপকেন্দ্র বল। আচ্ছা, যাই হোক, আমরা এইটুকু বুঝলাম। অক্ষাংশ যে পৃথিবীর অক্ষ, নিরক্ষরেখা অক্ষাংশ কত? 0। উত্তর মেরুতে 90 ডিগ্রি, দক্ষিণ মেরুতে 90 ডিগ্রি, মানে হচ্ছে যে অক্ষ। এগুলা তো দেখেছি, কোথায় কি চেঞ্জ হয় এগুলা পড়া হয়েছে, এগুলা দেখা হয়েছে। মুক্তিবেগ বলা হয়েছে। আহ এগুলা দেখা হয়েছে। উপগ্রহের পর্যায়কালটা জানতে হবে, যে ধরো তোমার আম, দুইটা যে বেশি কিছু না, খালি সূত্রটা মাথায় রাখলে হবে। হুম। ধর, জাস্ট সূত্রটা মাথায় রাখলে হবে, যে স্যাটেলাইটের ক্ষেত্রে কি হয়েছে। ধরো তোমার এখানে একটা পৃথিবী আছে, এই যে পৃথিবী,
তো স্যাটেলাইটটা থাকে কোথায় বলো? তোমরা কি কথা শুনতেছো না? জি বলেন। আহ বাকিরা কোথায়? বাকিদের তো কোনো একজন তো ভিডিও অন করে কি করতেছে, হাত পা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কথা বলো তোমরা, আনমিউট করে কথা বলো। হ্যালো? হ্যাঁ বলেন। তোমার কথা তো শুনতে পাচ্ছি, কিন্তু বাকিদের তো ও কয়েকজনের তো রেসপন্স নাই। তারা কি ইয়া তারা মনে হয় রেকর্ডেড ক্লাস শুনে তারা ক্লাস করবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই যে পৃথিবীর চারিদিকে স্যাটেলাইটটা, স্যাটেলাইটটা পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, এটা একটা স্যাটেলাইট। এটা একটা ধরলাম স্যাটেলাইট। এই একটা স্যাটেলাইট, এটা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতেছে। এটাও কিন্তু পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতেছে। এটা কেন স্যাটেলাইট পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতেছে? কারণ এই যে হাতের দড়ির মতো টানটা যেমন ছিল না, এখানেও সেম কাহিনীটাই হয়েছে। এটা হচ্ছে যে একটা হচ্ছে পৃথিবী নিজের দিকে টানতেছে, আবার এটা আবার এদিকে চলে যায়। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল টান কাজ করতেছে, আর একটা হচ্ছে কি, এটা এটা নিজস্ব বেগ আছে। এর টান এবং নিজস্ব বেগের জন্য এটা চারিদিকে কি প্রদক্ষিণ করতেছে। হ্যাঁ। তো এই স্যাটেলাইট কত উচ্চতায় আছে, তারপর স্যাটেলাইটের বেগ কত, এবং এই স্যাটেলাইটটা পুরো পৃথিবীকে ঘুরে আসতে কত সময় লাগে, মানে এই পয়েন্টে সে যাত্রা শুরু করছে, পুরো পয়েন্টটা ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসতে কত সময় লাগে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার, এগুলো নির্ণয় করার একটা সূত্র আছে, তিনটা সূত্র আছে, ফর্মুলা আছে। এটা হচ্ছে তোমার, একটা হচ্ছে বেগ, কত বেগে সে ঘুরতেছে একটা, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কি রুট জিএম ডিভাইডেড বাই আর। এবং এটা যদি এইচ উচ্চতায় যদি হয়, ধরো হচ্ছে যে পৃথিবীর থেকে সে যেহেতু এইচ উচ্চতায় আছে, সেহেতু নিচে হচ্ছে যে কি ভি ইকুয়াল টু কি হবে, রুট জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর আরটা কথা মাথায় রাখবা, জিএম এর বদলে কিন্তু আমরা জি আর স্কোয়ার দিতে পারবো। ঠিক আছে, জিএম এর জায়গায় আমি জি আর স্কোয়ার দিতে পারবো। কেন দিতে পারবো? কারণ হচ্ছে যে জি কট আমরা এখানে কি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কি, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার জানি। হ্যাঁ। এখন আমি যদি জি। এটা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, জি আর স্কোয়ার ইকুয়াল টু জিএম। এখন আমার এখানে কি জি এর মান কি চেঞ্জ হচ্ছে? না। জি না। এম এর মান কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে জি না। এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। ঠিক আছে, জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার কিন্তু বলাই গেছে। তাহলে আমি জি এম এর বদলে আমি জি আর স্কোয়ার বসাতে পারবো না? অবশ্যই পারবো। পারবো। অনেক টাইমে হয় কি, তোমার জিএম এর জিএম না দিয়ে আমরা আর এর মান দেওয়া থাকে। তাহলে আমরা মনে করি যে কি আর এর মান দিচ্ছে, আমরা আর এর মান কোথায় বসাবো, নিচে বসাবো, তাহলে উপরেরটা কি হবে, আমরা আবার অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এখানে জি আসলে জি আসবে কোথায়, মানে এই জি আসবে কোথায়। আর একটা তো ওইটা তো অভিকর্ষ মানে মহাকর্ষীয় ধ্রুবক, এই জি তো মহাকর্ষীয় ধ্রুবক। তো আমরা এখানে অভিকর্ষ ত্বরণে জি কেন বসাবো? আসলে বসাবো কারণ হচ্ছে কি, আমরা ওই যে অভিকর্ষ ত্বরণের সূত্র থেকে আমরা জানি কি জি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আর স্কোয়ার এদিকে নিলে তাহলে কি জিএম ইকুয়াল টু জি আর স্কোয়ার। অর্থাৎ জিএম এর পরিবর্তে আমরা অফ কোর্স জি আর স্কোয়ার বসাতে পারি, কারণ আমাদের ফর্মুলা আমাদেরকে সেটা বলে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, তাহলে আমরা এখানে জিএম এর জায়গায় আমরা এটাকে জি আর স্কোয়ার হিসাবে আমরা কল্পনা করতে পারি বা বলতে পারি। আবার অর্থাৎ এটা দিয়ে আমরা ক্যালকুলেশনও করতে পারি। এখন আমি জিএম এর জায়গায় আমি চাইলে আমি এটা জিআর স্কোয়ার দিয়ে করলে সূত্র আরো সহজে ক্যালকুলেশন করা যায়। কারণ ওই যে মহাকর্ষ ধ্রুবকের মান বসাইতে গেলে আরো ঝামেলা, অনেক টাইম লাগে, ঝামেলা হয়। এর থেকে বরং জিআর স্কোয়ার দিয়ে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, কারণ ওই সূত্রটা। আচ্ছা, এরপর গেল বেগ। এটা কি আমরা বের করছি কি বেগ। ঠিক আছে। আর এটা হচ্ছে যে পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে কি, পুরো একবার প্রদক্ষিণ করতে, ধরো এই এই তো এটা এটা পৃথিবী, এই এই ধরো স্যাটেলাইট। হ্যাঁ,
স্যাটেলাইটটা পুরা ঘুরে এই পর্যন্ত আসতে কত সময় লাগে, সেটা হচ্ছে কি T = 2 পাই r+s রুট r+s ডিভাইডেড বাই জিএম। তোমাদের একটা নোট দিছিলাম, সবার কাছে আছে না? ওখানে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, সবাই কি পেয়েছিলে ওটা? জি। হ্যাঁ, ওখানে কিন্তু শেষের যে ওখানে সব সূত্রগুলো দেওয়া আছে। আর হচ্ছে উচ্চতা H=GM T স্কয়ার ডিভাইডেড 4 পাই ইন্টু টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, এই চার একটা। ঠিক আছে, কিন্তু এত কমপ্লেক্স ফর্মুলা সাধারণত এক্সামে আসবে না, মূলত হচ্ছে যদি আসে তোমার হচ্ছে যে বেগটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি সাধারণত এইসব দিকে ফোকাস একটু কম দেবো, কারণ এটা একটু বেশি কঠিন টাইপের। এগুলা সাধারণত এক্সামে খুব বেশি আসবে না, যদি আসলেও রেয়ার কেস হয়তো। ঠিক আছে, এই জন্য এখানে খুব বেশি ফোকাস করবো না, আমি মূলত বেগের দিকে ফোকাস, কৃত্রিম উপগ্রহের বেগ, কারণ এটা ডিটারমিন করা সহজ, যেহেতু ক্যালকুলেটর যেহেতু আছে, সেহেতু এইটা দিয়ে দিতে পারে। এখন আমরা আশা করি ইনশাল্লাহ মোটামুটি আমরা এটা সম্পর্কে ধারণা নিচ্ছি, আর আমরা একটু কিছু ম্যাথমেটিক্সে আমরা ফিরে যেতে পারি, কিছু ম্যাথমেটিক্স মানে শর্ট বাট ইজি কয়েকটা ম্যাথমেটিক্সে ফিরে মানে করতে পারি আর কি, প্র্যাকটিস করে দেখতে পারি। তো যাই হোক, উম, আর ম্যাথমেটিক্সটা দেখে ভয় পেও না, সেটা হচ্ছে তোমার হচ্ছে সহজ, অনেক সহজ আর কি। এগুলা খুব বেশি কঠিন না, একটু বুঝলে সবই সহজ। আচ্ছা, কথা বলতেছো তোমরা? ভাইয়া ওনাকে মিউট করতে বলেন। এই তুমি মিউট করো, কথা আসতেছে তোমার। আচ্ছা যাই হোক, দেখো এটা একটু চিন্তা, এটা সহজ, বুঝলে সহজ। তো দেখো পৃথিবীর ভরের কারেন্টটা না, এই কারেন্টের জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, পৃথিবীর ভর চন্দ্রের ভর হচ্ছে কার চলে আসছে? আহ, তোমরা একটু হোল্ড করতে পারবে, অল্প একটু হোল্ড হোল্ড করো, কারেন্ট আসছে, আমি একটু ল্যাপটপটা একটু প্লাগ ইন করে আসি, একটু ওয়েট করো। ওকে। আচ্ছা শোনো শোনো, তোমরা একটা কথা শোনো। আহ, তোমরা 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ 1 মিনিট। ওকে। সবাই লাঞ্চে গেছে তাই তোমার কি বাস কাটলি তুমি আমার তাহাই তা আমি পাঁচের বড় কারণ কিটেন দল এখন একটা করে সরো মশলা করে চলা কিটেন নোলা কেউ তার না চলা আর কিটেও তোলানো হবে ঠিক মতো এই আরে জানো করে যাও আপনি তাহলে ও তাহলে এটা কি কথা দিয়ে আপনি দিয়ে দেয় না জব হ্যাঁ আমার কথা শুনতেছো সবাই? জি শোনা যায়। আচ্ছা, আমি বলে রাখি যে 8 মিনিট সময় আছে, তো 8 মিনিটের পর আমরা 5 মিনিটের ব্রেক দিব, 10 মিনিট না, ঠিক আছে? 5 মিনিট। দেন আমি আবার ওকে। গ্রুপে একটা লিংক দিব, ফেসবুক গ্রুপে, সেই লিঙ্কটাতে সবাই একটু কানেক্ট হয়ে নিও, ওকে? আচ্ছা, ওকে। এখন এটা একটু সবাই খেয়াল করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সবাই আশা করি এই জিনিসটা একটু খেয়াল খেয়াল রাখবা, আর না বুঝলে আমাকে বলবা। যাই হোক,
এর একটু পর পর আনমিউট হয় কেন? এখানে বলছে যে আম, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ, অর্থাৎ পৃথিবীর যে ভর আছে সেটার হচ্ছে 81 গুণ হচ্ছে চন্দ্রের ভর। ঠিক আছে, অর্থাৎ 81টা চন্দ্র সমান সমান একটা পৃথিবীর ভর, 81টা চন্দ্রের ভর সমান সমান কি একটা পৃথিবীর ভর। এবং চন্দ্র এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 38.6 × 10⁴ কিলোমিটার। চন্দ্র পৃথিবীর মধ্যকারী চন্দ্র পৃথিবীর সংযোগকারী রেখার কোন বস্তুর উপর উভয় টান সমান হবে, মানে এখানে বলতে চাচ্ছিল যে সহজ বিষয়, তোমার এই ধরলাম একটা পৃথিবী, হ্যাঁ, এই ধরলাম একটা চন্দ্র, ঠিক আছে। সো অফকোর্স পৃথিবী চন্দ্রের থেকে অনেক বড়, ঠিক আছে। 81টা চন্দ্রের সমান হচ্ছে একটা পৃথিবীর ভর, ঠিক আছে। সো এখন এই চন্দ্রের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর যদি আমি যদি টান, মানে একটা রেখা অঙ্কন করি, এই রেখা মানে এই রেখার দূরত্বটা, এই যে রেখাটা পরস্পর, এইটা হচ্ছে দূরত্ব, দুইটার মধ্যে পরস্পর দূরত্ব কি 38.6 × 10⁴ কিলোমিটার। ওকে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার চন্দ্র এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, এটা এটা দূরত্ব হচ্ছে এটা, এটা আমাদেরকে বলে দিছে। এখন কথাটা হচ্ছে যে তোমার দুইটার মাঝখানে যে কোনো একটা স্থানে আমি একটা বস্তু রাখলাম, ধরলাম এই হলো বস্তু, ঠিক আছে। তো এই বস্তুটা হচ্ছে তোমার, এই বস্তুটার উপরে পৃথিবীও টানবে, পৃথিবী তাকে আকর্ষণ করবে, চন্দ্র তাকে পৃথিবী তাকে কি আকর্ষণ করবে, হুম, আবার চন্দ্র কি এই বস্তুটাকে আকর্ষণ করবে, ঠিক আছে, এই যে বস্তুর যেটা আছে এটাকে আকর্ষণ করবে, ঠিক আছে, তাই না? কারণ দুভাই একে জি। অপরকে আকর্ষণ করবে। হ্যাঁ, এখন এটা যদি পৃথিবীর কাছে থাকে তাহলে কি পৃথিবী বেশি আকর্ষণ করবে, কারণ পৃথিবী বড়, পৃথিবীর কাছে মানে মাঝখানে রাখলে পৃথিবী বেশি আকর্ষণ করবে। তো এই বস্তুটাকে এমন কোন স্থানে রাখতে হবে যে স্থানে রাখলে পৃথিবী এবং চন্দ্র দুইটাই সমান বলে আকর্ষণ করবে, অর্থাৎ আমি আমি এখানে কোন পয়েন্টে এই বস্তুটাকে রাখবো, এখানে রাখবো নাকি এখানে রাখবো, মানে কোথায় রাখবো যাতে যাতে পৃথিবী এবং চন্দ্র দুইটাই সমান বলে এটাকে টানবে, মানে দুইটাই সমান, মানে পৃথিবী যে বলে এটাকে টানবে, চন্দ্র সমান বলে এটাকে টানবে, কোথায় আমি রাখবো, ঠিক আছে। এই কোথায়, এই এই দূরত্বটা ডিটারমাইন করতে হবে। তো আমরা তো জানি না কোথায় টানবো, এটাকে আমরা ধরে নিব কি এক্স। তাহলে আমরা আমরা যদি সলভ করি, আমরা যদি সলভ করি, আমরা এই দূরত্ব যেটা আছে মানে যে দূরত্বে রাখবো, এটা তো পৃথিবী থেকে আমি কত দূরে, যেহেতু পৃথিবী বড়, তো আমি পৃথিবী থেকে হিসাব করবো যে পৃথিবী থেকে আমি অমুক দূরত্বে, আমি যদি এক্স দূরত্বে যদি আমি যদি রাখি, তাহলে পৃথিবী এবং চন্দ্রের দুজনের সমান বলে এটাকে টানবে। ধরলাম এক্স দূরত্বে রাখতে হবে পৃথিবী থেকে, পৃথিবী থেকে এক্স এক্স দূরত্বে রাখতে হবে। আচ্ছা, আমি বেশি এখানে লেখালেখি যদি এমসিকিউ সে থেকে এখানে যদি খুব বেশি লেখা যাবে না। যাই হোক, এক্স দূরত্বে রাখতে হবে, তাহলে আমার এক্স এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন এখানে বলা আছে কি পৃথিবীর ভর চন্দ্রের ভরের, পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর যদি হয় এম, এটাকে আমি ই দ্বারা প্রকাশ করি, ই মানে আর্থ, আর্থ অর্থাৎ তো পৃথিবী, তাহলে পৃথিবীর ভর হবে চন্দ্রের ভরের 81 গুণ, এম হচ্ছে মুন আর কি, চাঁদ আর কি, ঠিক আছে, অর্থাৎ একটা পৃথিবী হচ্ছে যে 81টা চন্দ্রের সমান। ক্লিয়ার? জি। জি। হ্যাঁ, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে এই তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আমি, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আমি হচ্ছে আর, হ্যাঁ, এই আর, এটা ছোট হাতের আর দিই কারণ আর সাধারণত ব্যাসার্ধ বোঝায় পৃথিবী, এটা আমি ছোট হাতের আর দিয়ে প্রকাশ করতে পারি। আর ধরলাম, হ্যাঁ, এই আর এর মান কত, 38.6 × 10⁴ কিলোমিটার, ঠিক আছে। এখন হচ্ছে তোমার, এখন এই যে বস্তুটা মানে এক্স দূরত্বে বস্তুটার উপরে পৃথিবী কত বল আকর্ষণ করতেছে, এক্স দূরত্বে এই যে বস্তুটা আছে এর উপরে পৃথিবী কত বল আকর্ষণ করতেছে, সেটা হচ্ছে পৃথিবী কত বল আকর্ষণ করতেছে, এফ আর্থ, মানে পৃথিবীর যেটা আকর্ষণ করতেছে, হ্যাঁ, সেটা সেটা কি হবে, জি, আমরা আগে জানি জি M1 × M2 ডিভাইডেড বাই কি, কি ডিভাইডেড বাই কি আর আর, স্কয়ার। হ্যাঁ, এখানে যেহেতু পৃথিবী আর টানতেছে তাহলে এখানে এম এর হিসাবটা হবে আর্থ, ঠিক আছে, দাঁড়াও অটোমেটিক শিফট অফ করে দিই।
যেহেতু এটা যেহেতু আর্থ হবে, আর আরটা থাকবে এম, এই এমটাকে ওই বস্তুর, এই যে বস্তুটার ভর ডিভাইডেড বাই কি হবে এক্স, কারণ এই বস্তুটার উপর টানতেছে, তার মানে পৃথিবী থেকে এই বস্তুটার দূরত্ব এক্স স্কোয়ার। আর একটা হচ্ছে যে চন্দ্রের ক্ষেত্রে কি হবে, এফ এম ইকাল টু জি এম এম, ওই চন্দ্রের এম, হ্যাঁ, ডিভাইডেড বাই ইন্টু এম ডিভাইডেড বাই কি বাকি চন্দ্র। এই দুইটা দূরত্ব যদি এত হয়, পৃথিবী থেকে ধরলাম বস্তুটা এক্স দূরত্ব অবস্থান করতে, ধরলাম এখানে অবস্থান করতে, এই দূরত্বটা ধরলাম এক্স, তাহলে চন্দ্র থেকে দূরত্বের কত কত দূরত্ব হবে, এই পুরা দূরত্ব মাইনাস এক্স, মানে যে এই যে থার্টি জি এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স, তাপ সেটাই তো থাকে চন্দ্রের দূরত্ব, চন্দ্র থেকে বস্তুটার দূরত্ব। তাহলে এখানে আমি এমনি লিখতে পারি না, 38.6 ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স। বুঝতে পারছো? জি যে আর প্রশ্নে বলছে কি কত দূরত্বে বসালে উভয়ের টান সমান হবে, মানে অর্থাৎ কি, মানে পৃথিবী যে বলে টানবে চন্দ্র সেই বলে টানবে, তাহলে দুইটা সমান। তাহলে আমি বলতে পারি না যে এফ ইকুয়াল টু এফ এম, মানে কারণ দুইটা টান সমান হবে কত দূরত্বে বসালে। ঠিক আছে, জি এখন আমি এই দুইটা বসাই দিই, জি এম ই এম বাই এক্স স্কোয়ার, পৃথিবী থেকে বস্তুটার দূরত্ব। আবার এই এক্ষেত্রে কি কি বসাবো, জি এম এম এম, এই এম হচ্ছে যে ওই বস্তুটার ভর, দুইটার ক্ষেত্রে বস্তুটা তো একটাই থাকবে, তাহলে দুইটার ক্ষেত্রে এম সেমই থাকবে। এন্ড 38.6 ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার হবে। ঠিক আছে, ওকে। এখন দুইটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, জিটা কমন কাটাকাটি যাচ্ছে, এম ছোট হাতের এম বস্তু দুইটার ভর এটাও কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে থাকতেছে কি, থাকতেছে তোমার হচ্ছে বা এম ই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এম এম ডিভাইডেড বাই 38.6 ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স, এটা স্কোয়ার স্কোয়ার কিন্তু হবে স্কোয়ার। ঠিক আছে, ওই জি এম এম বাই আর স্কোয়ার, এখানে আর এর মান, এখানে আর হবে এক্স, আর ওই চন্দ্র বাকিটা বাকি কি থাকে, এই এক্স থেকে ওইটা ওই মোট দূরত্ব থেকে বাদ দিলে চন্দ্র থেকে ওই বস্তু দূরত্ব। এখন আমরা জানি কি, এখানে আমরা বলছি যে তোমার আহ তোমার হচ্ছে তোমার হচ্ছে এম ইকুয়াল টু কি 81 ইন্টু এম এম, এটা এম এম এর জায়গায় এইটা বসাতে পারবো না, কারণ বলছে কি এই 81 গুণ হচ্ছে একটা পৃথিবীর ওজন, 81টা চন্দ্রের ইকুয়াল টু পৃথিবী এখানে বলেছি, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু এম এম বাকি 38.6 ইন্টু টেন টু